আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাংবিধানিক পদ্ধতিতে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরে গতকাল পর্যন্ত 24 লক্ষ মানুষ এসেছেন। শেষ দিনে আজ দক্ষিণ 24 পরগনার ফলতার ফতেপুরের শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছতা সে স্বাগত অভিযানের আওতায় মুখ্যমন্ত্রী আজ বাগবাজারে মায়ের ঘাটে এবং ফলতায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন। 22 জুন বিধানসভায় নবগঠিত রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ভিত মজবুত করতে গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এখন থেকে কাশির সিরাপ বা এই জাতীয় কোনো ওষুধ কেনা যাবে না বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি করেছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনার প্রায় 87 দিন পর আদালতে চার্জশিট দিয়েছে এনআইএ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক পলাতক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিআইডি। আসছি বিস্তারিত খবরে। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে গতকাল প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। শ্রী অধিকারী বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। নতুন সরকারের বাজেট প্রস্তাবে পাহাড়ের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী একাধিক উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় দার্জিলিং পাহাড় এবং তরাই ডুয়ার্স অঞ্চলে 25টি বন্ধ চা বাগান পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করেছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, টি বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। 25 चा बागान बंद है तोराई डुआर्स से दार्जिलिंग तक। यहाँ का 12 चा बागान है। टी बोर्ड का चेयरमैन को मैं आसाम भेजा था, सब प्लानिंग लेकर आ गया है। यहाँ भी प्रधानमंत्री चा श्रमिक योजना के अंदर बंद चा बागान में हमारे श्रमिक के लिए 330 करोड़ का काम हम लोग इस प्रोग्राम के अंदर करूंगा। কার্শিয়াং হাসপাতালের সংস্কার, সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি, কালিম্পংয়ে মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য উদ্যোগী হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটালিয়নের সংখ্যা কমিয়ে 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। জনকল্যাণ শিবিরের শেষ দিনে আজ শিবিরগুলিতে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াং থেকে ফিরে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তালিকায় না থাকলেও টেবিলে সব ধরনের আবেদনপত্র রাখার নির্দেশ দেন তিনি। যদিও বর্তমানে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বন্ধ রয়েছে, এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে তিনি কথা বলবেন বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বৈঠকে। কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পায় তা সুনিশ্চিত করতে হবে। শিবিরে প্রচণ্ড গরমে মানুষ যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও মুখ্যমন্ত্রী ফের জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা প্রমুখ। দুদিনে রাজ্য জুড়ে 2000-এর বেশি শিবির বসেছে। গতকাল পর্যন্ত এই শিবিরগুলিতে মোট 24 লক্ষ মানুষ এসেছেন বলে খবর। মুখ্যমন্ত্রী আজ দক্ষিণ 24 পরগনার ফলতার ফতেপুরে জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকে টানা 3 দিন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, সকাল 8টায় বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে মুখ্যমন্ত্রী সামিল হবেন। দুপুরে দক্ষিণ 24 পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে তার। আগামীকাল সকালে ভবানীপুরের একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শুক্রবার 19 জুন সকাল 6:30টায় কলকাতা পুরভবন থেকে স্বচ্ছতা ম্যারাথনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত কর্মসূচির আগে শহর জুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের বার্তা দিতেই এই বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে গতকাল প্রথামাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আমজনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের প্রাথমিক সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল 11টায় রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে বিধানসভার অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 জুন রাজ্যপালের অভিভাষণের উপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। এরপর 24 ও 25 তারিখ বাজেটের উপর মোট 10 ঘণ্টা আলোচনা হবে। বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় গতকাল সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি দাবি করেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে সবচেয়ে কম কার্যদিবস নিয়ে চলেছে। সেই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ভিত মজবুত করতে গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়ন জরুরি বলে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় মত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার আমূল উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার নিচুতলার পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে নজর দেয়নি বলে অভিযোগ করেন মন্ত্রী। আমাদের যে পরিকাঠামোটা আছে, যে পরিকাঠামোটা একটা পিরামিডের মতো, সব থেকে শক্ত করা উচিত তার ভিতটা। সেই ভিত শক্ত করার কার্যপ্রণালী আমরা নিচ্ছি এবং সেটাই করা হবে। এতদিন ধরে সব সরকার এই চূড়াটাকে নিয়ে ভাবতো। চূড়াটা যেমন এসএসকেএম, এনআরএস মেডিকেল কলেজ, সিএনএমসি বা ন্যাশনাল মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন হাসপাতাল। আমার চূড়ার চিন্তা থেকে এখন ভিতের চিন্তাই বেশি মগ্ন। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এখন থেকে কাশির সিরাপ বা এই জাতীয় কোনো ওষুধ কেনা যাবে না। কাশির সিরাপ বিক্রিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করতে 1945 সালে ড্রাগস রুলসে সংশোধনী এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ড্রাগস রুলসের শিডিউল কে থেকে সিরাপ শব্দটি বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ব্যবস্থায় এমন কিছু ওষুধের নাম থাকে যা কেনার জন্য কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না। ওই তালিকা থেকে সিরাপ শব্দটি বাদ দেওয়ার ফলে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের সিরাপ জাতীয় ওষুধ কেনা যাবে না। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। রাজ্যে বেসরকারি পরিবহনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান হবে বলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আশ্বাস দিয়েছেন। বেসরকারি বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটসের সদস্যদের সঙ্গে সম্প্রতি পরিবহন মন্ত্রী বৈঠক করেন। সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিগত 9 বছরে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি হয়নি, কিন্তু ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে ওই বৈঠকে পরিবহন মন্ত্রীকে অবহিত করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনার প্রায় 87 দিন পর কলকাতার বিশেষ এনআইএ আদালতে চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। আদালতে গতকাল জমা পড়া 65 পাতার ওই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, ওহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলী মোল্লার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র এবং বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিআইডি। জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত সুমিতের বিরুদ্ধে গত সোমবারই মেদিনীপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
সাংবিধানিক পদ্ধতিতে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 3 দিনব্যাপী জনকল্যাণ শিবিরে গতকাল পর্যন্ত 24 লক্ষ মানুষ এসেছেন। শেষ দিনে আজ দক্ষিণ 24 পরগনার ফলতার ফতেপুরের শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি এবং আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়েছে। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট মিশন লাইফ, এক পের মাকে নামের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হ্যারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ভিশন 2035-এর আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌচলাচল বজায় রাখার ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত সহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিসাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে 6টি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই 6টি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট 6টি রাজ্য ভাগ করে নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও যে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য
তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে এনটিএ স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে এনটিএর মহানির্দেশক অভিষেক সিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে তারা। Payment links and the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June. সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে এনটিএ প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থর্গেরদুর কাত্রিন গুনার্সদত্তির এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে লিওনেল মেসির করার গোলে আর্জেন্টিনা 1 গোলে এগিয়ে আছে। অন্যদিকে গ্রুপ জে এর ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 9:30। রাত 10:30টায় পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30টায়। অন্যদিকে গতকাল নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আইমেন হুসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড এবং দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আইমেন হুসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দেয়। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বারকোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংগেলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। লিডসের হেডিংলিতে আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। গত রবিবার বার্মিংহ্যামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30টায়। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় এ সিরিজের ম্যাচে ভারত এ দল মুখোমুখি হবে আফগানিস্তান এ দলের। ভারতীয় সময় সকাল 10টায় শুরু হবে এই ম্যাচ। তিলক ভার্মার নেতৃত্বে ভারত এ দল সিরিজে এখনও পর্যন্ত 3টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল FIH হকি উইমেন্স নেশনস কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লালরেম সিয়ামি। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই। ম্যাচের সেরা খেলোয়াড় হন সালিমা তেতে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আজ 2টি বড় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে। খেলগাঁওয়ে সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ আজ শুরু হবে। খেলগাঁওয়ের হরিবংশ তানা ভগত ইনডোর স্টেডিয়ামে থ্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে হতে চলা 2 দিনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রায় 150 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর পাশাপাশি খেলগাঁওয়ের রোলার স্কেটিং স্টেডিয়ামে 5 দিনব্যাপী দ্বাদশ জাতীয় র্যাঙ্কিং ওপেন স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপও আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো।